ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে একটি নৌকা রাখার জায়গা চেয়েছিল নবাবের কাছে। তাদের যে বাণিজ্যিক নৌকাটা, সেই নৌকাটা ডাকাতির ভয়ে বলছে যে একটা জায়গা দিন, আমি নৌকাটা রাখবো, ওটা যেন ডাকাতরা এসে হামলা টামলা না করে। তারপর 200 বছর। মঞ্জুরুল হক, আমরা দেখলাম প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে বন্দরের ব্যাপারে বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। এমনকি করিডোর নিয়ে নাকি একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে, এমন একটি মন্তব্য তিনি করেছেন। তিনি এতটা অ্যাডামেন্ট কেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য, তারপরে একটা করিডোর দেওয়ার জন্য? যে নামেই ডাকেন না কেন, বিষয়টা তো করিডোরই, রাইট? সো উনি এই দুইটি বিষয় এত অ্যাডামেন্ট কেন? তার যারা ক্রিয়েটর, তাদের কাছে তিনি কমিটেড। জি, তাদের কাছে তিনি কমিটেড যে তিনি কি দেবেন। যেমন ধরুন যে তিনি চীনে গেলেন, চীনে যে কমিটমেন্ট করে এসেছিলেন যে আপনারা 7 সিস্টার একটা ল্যান্ডলক জোন, আপনারা এখানে এসে আপনারা চট্টগ্রামে এসে যত খুশি আপনাদের জায়গা নিন, আপনারা এখানে ব্যবসা করুন, আমরা গার্ডিয়ান অফ দ্য ওশান। হ্যাঁ, তো চীনকে উনি আহ্বান করেছিলেন সেখানে আসুন, আপনারা লালমনিরহাটে আমাদের একটি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে, আপনারা সেটা রিনোভেশন করে সেখানে আপনারা বিমান টিমান রাখতে পারেন, সেইটি আপনাদের স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট হবে। আপনারা মংলা পোর্ট আধুনিকায়ন করতে পারেন, আপনারা বাংলাদেশে ইনভেস্ট করতে পারেন এবং সেই ইনভেস্টগুলো সব প্রফিটেবল হবে। ইনি প্রপোজাল দিয়ে এসেছিলেন, জাপানকে প্রপোজাল দিয়ে এসেছেন। তো সেই তিনি যখন তার যারা ক্রিয়েটর তাদেরকে যখন তিনি কমিটমেন্ট করে এসেছিলেন যে আমি এই দুটো জিনিস অবশ্যই দেব, তার একটি হচ্ছে কোনো একটি জায়গায়, চট্টগ্রামের বাফার জোনের কোনো একটি জায়গায় আমি একটি ঘাঁটি করতে দেব। সেটি টেকনাফে হতে পারে, সেটি সেন্ট মার্টিনে হতে পারে, সেটি আমাদের শিলখালিতে হতে পারে, কক্সবাজারে হতে পারে। এটি ঘাঁটি দেব এবং চট্টগ্রাম পোর্টকে আমরা পরিচালনার জন্য একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে দেব, যে কোম্পানিটা আপনাদের প্রফিটেবল। এখন এরকম পোর্ট কিন্তু বিভিন্ন কোম্পানিকে লিজ দেওয়া বিভিন্ন দেশের সিস্টেম আছে, বিভিন্ন দেশ এটা দিয়ে থাকে। আমরা যদি রেফারেন্স দেখি যে কোরিয়া থেকে শুরু করে এই এন্টার যে এশিয়ান, পূর্ব এশিয়ার যে বেল্ট, এখানে অনেক দেশই নিজেদের পোর্ট বিদেশি বিভিন্ন এক্সপার্ট যারা হ্যান্ডেলার তাদেরকে দিয়ে হ্যান্ডেল করায়, আছে এরকম। কিন্তু উনি যে স্বপ্নটি দেখাচ্ছেন সেইটি হচ্ছে অলীক স্বপ্ন। উনি বলছেন যে এই হ্যান্ডেলারদের সাথে বাংলাদেশের যারা লোকজন আছে তারা এই কাজটা ভালো করে শিখে নেবে, শিখে নেওয়ার পরে আজ থেকে 10 বছর পরে বাংলাদেশের এই লোকগুলো বিশ্বের অনেক জায়গায় পোর্ট হ্যান্ডেল করবে। পোর্ট হ্যান্ডেল করে আপনাদের কোটি কোটি ডলার আমাদের ইনকাম হবে। এই জিনিসগুলো হচ্ছে অলীক স্বপ্ন, জাস্ট অলীক স্বপ্ন এগুলো, ফর নাথিং। এই কথাগুলো বলা কারণটা হচ্ছে যে আমরা অনেক কিছু করে অনেক কিছু করতে পারি, কিন্তু কতগুলো লিমিটেশন আছে আমাদের, তাই না? আমরা চাল এক্সপোর্ট করতে পারি, কোনো একটি বছর আমরা চাল এক্সপোর্ট করতে পারি, কিন্তু পরের মাসে আমাদেরকে আবার চাল ইম্পোর্ট করতে হবে। আমরা আইটি এক্সপোর্ট করার মতন অবস্থায় নাই। আমরা এক্সপোর্ট করতে পারি কি রেডিমেড গার্মেন্টস এবং র হিট, চামড়া। আমরা পাটও এক্সপোর্ট করতে পারি না, কারণ পাট আমাদের এখন হয় না। চা এক্সপোর্ট করতে পারি না, কারণ চা আমাদের মার্কেটে অপ্রতুল। সুতরাং এই যে 10 বছর পরে আমাদের এক্সপার্টরা পোর্ট হ্যান্ডেল করা শিখবে এবং শিখে বিদেশে বিভিন্ন জায়গা থেকে যে কাজ আনবে এবং বাংলাদেশ কোটি কোটি ডলার আনবে, এই জিনিসটা হচ্ছে যে ওই কৃষক বলেছিল যে তুমি কি জানো চাঁদ কেন বেঁকা? বলে হ্যাঁ জানি, জানবো না কেন? বলে বলো তো চাঁদ কেন বেঁকা হয়ে ওঠে? বেগুন যেহেতু বেঁকা, চাঁদ তো বাঁকা হইতেই হবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যার যার মতো করে শেষে এরকম করে বানিয়ে নেন, একটা লজিক বানিয়ে নেন। এখন আপনি সোজাসাপটা বলুন যে ভাই আমি কথা দিয়ে এসেছিলাম, তাদেরকে আমি এই ফ্যাসিলিটি গুলো দেবো, সেই কথার বিনিময়ে আমি কিছু পেয়েছিলাম, তোমরাও সেটা কিছু পাও, এটা এমিকেবলি আমরা দিয়ে দিই। এই যে স্বপ্ন দেখানোর তো কোনো দরকার নেই। 10 বছর পর বাংলাদেশ কোটি কোটি টাকা ইনকাম করবে, এদের কাছ থেকে শিখবে। ওদের কাছ থেকে শিখতে গেলে তো আমি কোরিয়া যেয়ে শিখে আসতে পারি, আমি ওমানে যেয়ে শিখে আসতে পারি, আমি কুয়েতে যেয়ে শিখে আসতে পারি। আমার এখানে পোর্ট দিয়ে শিখতে হবে কেন? মনে রাখতে হবে আমাদেরকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে একটি নৌকা রাখার জায়গা চেয়েছিল নবাবের কাছে। তাদের যে বাণিজ্যিক নৌকাটা, সেই নৌকাটা ডাকাতির ভয়ে বলছে যে একটা জায়গা দিন, আমি নৌকাটা রাখবো,
ওটা যেন ডাকাতরা এসে হামলা টামলা না করে। তারপর 200 বছর, তারপরের ইতিহাস 200 বছর। তো আমরা একটা পোর্ট দিচ্ছি, চিটাগাং তো আর দিচ্ছি না, আমরা চিটাগাং শহরটা তো আর দিচ্ছি না, একটা পোর্ট হ্যান্ডেল করতে দিচ্ছি। তাও একটা পোর্টের গোটাটা না, নিউমোরিং অঞ্চলটা, নিউমোরিং অঞ্চলটা দিচ্ছি আমি হ্যান্ডেল করতে, তার কিছু পয়সার বিনিময়ে। কিন্তু আমি যদি ওই রেফারেন্সে ফিরে যাই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র নৌকা রাখার জায়গা চেয়েছিল, সৈন্য রাখার জায়গাও চায়নি, দেশ দখল করতেও চায়নি, কিচ্ছু না, কিন্তু 200 বছর। তো আমরা ঘর পোড়া গরু, আমরা জানি যে সাম্রাজ্যবাদীরা কোথাও যখন সূচ হয়ে ঢোকে কিভাবে ফাল হয়ে বের হয়। বুঝতে পারছি। আমরা জানি তালেবান থেকে যখন মার্কিন সাম্রাজ্যবাদ যখন পাত্তালি গুটায় চলে যায়, বাংলাদেশের বহু মানুষ হাততালি দিচ্ছিল মার্কিন সৈন্যদের চলে যাওয়া দেখে, খুশি, বাঙালি তো অল্পে খুশি হয়, চলে যাওয়া দেখে খুশি হচ্ছিল। কেন আমেরিকানরা এত কোটি কোটি টাকার ডলারের আর্মস গুলো ফেলে যাচ্ছে, ট্যাঙ্ক, সাজোয়া যান, মিসাইল, তারপরে এয়ার ডিফেন্স সিস্টেম সব ফেলে যাচ্ছে কেন? বাঙালি ওই জিনিসটা বোঝেনি, আমরা বুঝিনি ওই জিনিসটা, যে মার্কিন সাম্রাজ্যবাদ ওগুলো ফেলে যাচ্ছে না, ওগুলো ডিপ্লয় করে যাচ্ছে। আজকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ওদের সর্ব উত্তরের যে এয়ারপোর্টটি ওটি দখল করে নিয়েছে, কেউ জানে না, আমাদের মিডিয়ায় এই খবর ছাপাও হয়নি, কারণ ওই জায়গা থেকে চীনের সমস্ত চীনটা কাভার করে আমেরিকান মিসাইল গুলো, ক্রুড মিসাইল। এবং ওই যে সরঞ্জামগুলো ফেলে গেছিল তারা 2020 সালে, সেই সরঞ্জামগুলো এখন আমেরিকা নতুন করে এসে মালিকানা দাবি করছে, আমাদের ওগুলো আস্তে আস্তে ফেরত দাও, ওগুলো ফেরত দিলে তোমাদেরকে যে ডলারগুলো আমাদের কাছে গচ্ছিত আছে আমরা সেগুলো তোমাদের কাছে আস্তে ফেরত দেবো। তালেবান সরকার বাধ্য হয়ে তাদেরকে ফেরত দিচ্ছে, এবং আমেরিকান সোলজাররা এখন উইদাউট এনি পাসপোর্ট, উইদাউট এনি ভিসা যখন খুশি আফগানিস্তানে এসে নামছে। এটা কিসের বলে হচ্ছে? আমরা কি চিটাগাং পোর্টটাকে সেইভাবে করব? যখন খুশি আমেরিকান মেরিন এসে নামবে, যখন খুশি আমেরিকান এয়ারফোর্স এসে নামবে, ভালোই তো, আমাদের টাকা আসছে, তাহলে আমরা ফিলিপিন হয়ে যাই, আমাদের 12 বছরের মেয়েগুলো প্রস্টিটিউশনের নাম লেখাবে। অনেকে বলে যে ফিলিপাইন দিয়েছে, দক্ষিণ কোরিয়া দিয়েছে, আমরা দিলে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, খালি ফিলিপাইনের সোসাইটিটা দেখে আসুন আপনারা, যে ফিলিপিনের শতকরা কত ভাগ মেয়ে তারা বাড়িতে থাকতে পারে, তারা বাপ মায়ের সঙ্গে থাকতে পারে। এগুলো খুব টেরিফিক, এগুলো খুবই টেরিফিক। যারা এই কথাগুলো বলেন যে সিম্পল পোর্ট দেওয়া হচ্ছে, এরা আসলে আমার কাছে যেটা মনে হয় তারা হিস্ট্রি সম্পর্কে একেবারেই অজ্ঞ, এবং আপকামিং হিস্ট্রি যেটা, আপকামিং যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো সম্পর্কে প্রিডিকশন করতেও তারা ব্যর্থ। আর উনি যেটা বললেন যে করিডোর বিষয়ে, উনি যদি করিডোর বিষয়ে সঠিক বলেন তাহলে 6 জন ব্যক্তি করিডোর বিষয়ে মিথ্যাচার করেছে, ওনার খলিলুর রহমান সহ, ওনার প্রেস উপদেষ্টা সহ, জাতিসংঘের আবাসিক সেক্রেটারি সহ, এভরিবডি মিথ্যা কথা বলেছেন, উনি সত্যি কথা বলেছেন। আর যদি তারা যদি সত্যি কথা বলে থাকেন তাহলে উনি মিথ্যা কথা বলেছেন। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, এই পোর্টের ব্যাপারে এবং আপনার করিডোরের ব্যাপারে প্রধান উপদেষ্টা যেভাবে করে একেবারে অ্যাডামেন্ট, এবং তিনি করবেনই, তিনি জনগণকে ঐক্যবদ্ধ হতে বলেছেন এই ব্যাপারে, এটি তো একটা খুব স্পষ্ট একটা ইঙ্গিত তিনি এনি হাউ বাই হুক অর ক্রুক তিনি এটি করবেনই। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটি কি? দেখুন, আমাদের প্রফেসর ইউনূসের জন্য এটি জীবন মরণ সমস্যা। তাকে যেই কারণে মসনদে মোতায়েন করা হয়েছে, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের মীর জাফর আলী খানকে মোতায়েন করেছিল, এবং তিনি তার ডেলিভার করতে পারছিলেন না, উল্টো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মিলে আপনার যোগসাজশে গোটা তিনেক ওলন্দাজ যুদ্ধজাহাজ এনে হাজির করে ফেলেছিলেন কলকাতায়। তো সেটি আর ইংরেজরা নিতে পারেনি, তখন তার জামাতা মীর কাসেম আলীকে মসনদে বসায়। তো এখন সেই রকম পরিস্থিতি উদ্ভব হতে পারে, তিনি যদি ডেলিভার করতে না পারেন, করিডোর বলেন, আপনার চ্যানেল বলেন, হোয়াট এভার ইট ইজ, এটা যদি তিনি শেষ পর্যন্ত ডেলিভার করতে না পারেন, ইতিমধ্যে
ডিফ্যাক্টো সেন্সে করে ফেলেছেন, ডিজুরো সেন্সে তিনি যদি করতে অসমর্থ হন, তাহলে আপনার এক সেকেন্ডও দেরি করবে না, আপনার সেই শক্তি নিশ্চয় তাকে ছুঁড়ে ফেলে দেবে, প্রয়োজনে মেরে ফেলবে, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। বুঝতে পেরেছি। কবে সব মিলে খুব একটা সংকটপূর্ণ অবস্থা, কিন্তু সময় তো দ্রুত শেষ হয়ে যাচ্ছে, রাইট? অনেক ডেফিনেটলি জুলাই ইজ নকিং এট দ্য ডোর, জুলাই ইজ নকিং এট দ্য ডোর, এটা ভুলে গেলে চলবে না। সব কিছুর সঙ্গে একটার সঙ্গে আর একটা যোগসূত্র আছে। আপনি খেয়াল করে দেখেন, এই 50,000 সৈন্য নিয়ে পলাশির আম্র কাননে মীর জাফর আলী খানের টুআইসি আপনার ইয়ার লতিফ খান দাঁড়িয়েছিলেন। মীর জাফর আলী খানের সংবাদ আপনি ইতিহাস ঘেটে পাবেন, ইয়ার লতিফ খান কিন্তু বেমালুম হারিয়ে গেছেন। মীর মদন মোহনলালের বর্ণনাও আপনি পাবেন, তাদের কবরও খুঁজে পাবেন, কিন্তু আমাদের এই ইয়ার লতিফ খানের কোনো চালচুলোর ঠিকানা আর খুঁজে পাবেন না। ইতিহাস এতই নির্মম। রাইট। সো আমরা কি ওয়াকুরুজ্জামানকে সেই পরিণতিতে দেখব যে আমরা যে আমাদের ইতিহাসের পাঠ্য বইয়ে পড়েছিলাম যে পলাশির প্রান্তরে প্রায় 50,000 সেনা পুতুলের মতো ঠায় দাঁড়িয়ে থাকলো। তা আমরা দেখছি আমাদের দেশ হাতছাড়া হয়ে যাচ্ছে, আমাদের দেশের আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু ভুলণ্ঠিত হয়ে যাচ্ছে, আর আমাদের সেনাবাহিনী বসে বসে দেখছে যে দেখি না কি করে। দেখুন, আমি জানি না লরেন্স লেফশোজ মহোদয় এখনো জীবিত আছেন কিনা। তিনি এই পলাশির প্রান্তরের যুদ্ধটা চমৎকার একটা বর্ণনা দিয়েছেন, বলেছিলেন যে বেঙ্গল দ্য ফার্স্ট ব্যাস্টিয়ন অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, এটি আপনার এই পলাশি যুদ্ধের মাধ্যমে হস্তান্তরিত হলো। আপনার এটা ছিল মাল্টি ন্যাশনাল কোম্পানির টেক ওভার, ফার্স্ট ইনস্ট্যান্স ইন দি দেন ওয়ার্ল্ড, এবং তার নতুনতর ফেজ আমাদের হয়তো প্রত্যক্ষ করতে হবে জুলাই মাসে। এটাই হবে আমাদের আপনার শেষ ঈদুল আজহা নতুন পুরনো বাংলাদেশের। কি বলেন আপনি? যা ইয়া মঞ্জুরুল হক, আপনিও কি একমত মনে নাকি? না, এটা আমি একমত এই ব্যাপারে স্যারের সাথে, যে জুলাই খুব সিগনিফিকেন্ট একটা মাস আসছে। তারা যে ঘোষণাটি দিয়েছেন, এটি হচ্ছে, আমরা যদি এটাকে সিনেমাটিক ভাবে ভাবি, যে আপনি অশরীরী আত্মা ডেকে আনলে প্ল্যানচেট করে, তাকে যদি আপনি শত্রুকে না দেখাতে পারেন, সে যদি কাউকে কিল করতে না পারে, তাকে ডেকে আনে যে তাকে কিল করে চলে যায়। অর্থাৎ আপনি একটা কিলারকে ডেকে নিয়ে এসছেন, ডেকে এনে তার যে ভিকটিম হবে, আপনি ভিকটিমকে দেখাচ্ছেন না, তো সে তো বসে থাকবে না, তার তো হচ্ছে কিল করা অভ্যাস, সে আপনাকে কিল করে চলে যাবে। তো জুলাই প্রকিউরমেন্ট তারা যেটা ঘোষণা করে দিয়েছে, এইটি তারা অলরেডি তীর ছুড়ে দিয়েছে, এটিকে ব্যাক করার কোনো সুযোগ নেই। এটি ব্যাক করলে তার যে বালক বাহিনী তার উপরে আস্থা হারাবে এবং বালক বাহিনী তার পেছন থেকে সরে যাবে। সুতরাং তাকে এটা করতে হবে, এবং এটা করলে তিনি তার পায়ের তলার সমস্ত মাটি নড়বড়ে করে ফেলবেন। তিনি অ্যাট এ টাইম সেনাবাহিনীকে খেপাবেন, তিনি তার যে পোষক, তার যে সৃষ্টিকর্তা, তাদেরকে খেপাবেন। তারা তো দেশে গণতন্ত্রের লেবাসে কাজ করতে চায়, তারা তো দেশে একটা ক্যাওয়াটিং সিচুয়েশন তৈরি করে কাজ করতে চায় না। তার প্রভুদের একটা ভালো একটা ইডিওলজি হচ্ছে, তারা গণতান্ত্রিক বাতাবরণ, একটি শান্তি সৌম্য এরকম একটি বাতাবরণে তাদের স্বার্থ হাসিল করতে চায়, জনগণকে ট্যাবলেট গিলিয়ে। তো আপনি সেই জায়গাটায় ব্যর্থ হয়েছেন, জনগণকে শান্তি দিতে ব্যর্থ হয়েছেন, আপনি করিডোর দিতে ব্যর্থ হচ্ছেন, আপনি পোর্ট দিতে ব্যর্থ হচ্ছেন, ইভেন আপনি যে আপনার বালক বাহিনী তাদেরকে আপনি প্রকিউরমেন্ট করতেও ব্যর্থ হলেন, তাহলে আপনার কি থাকলো? ইউ মে গো। সেই জন্য ওনার কিছু করার নাই, ওনাকে হয় জুলাই সনদ বাস্তবায়িত করতে হবে, বাস্তবায়িত করে পায়ের তলার মাটি সরিয়ে ফেলতে হবে, আদারওয়াইজ জুলাই সনদকে পরিত্যাগ করে ওনাকে আবার ওই বাহিনীর বিরুদ্ধে চলে যেতে হবে। উনি বিপদে পড়ে গেছেন, উনি উভয় সংকটে আছেন। তো তার যেটা বললেন সেটি হতে পারে যে উনি সর্বশেষ ওনার একটি মানে পরিত্রাণের পথ, সেটি হচ্ছে প্যারিসের বিমান ধরা।